শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, নিশ্চয়ই ভালো আছেন। আর একটি দিন শুরু হলো এবং আরও একটি এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালের বাংলাদেশ প্রোগ্রামটির নাম 1 ঘন্টা। আমরা দুজন আপনাদের সাথে রয়েছি। টিনা নন্দী আজমির হাসান কনককে সাথে নিয়ে আজকে প্রোগ্রামটি করছে। সবসময় বলি আজমির হাসান কনক, টিনা নন্দীকে নিয়ে। যাই হোক, আমরা দুজনেই রয়েছি এবং প্রতিদিনের মতো করে যে আয়োজনগুলো, যে সেগমেন্টগুলো থাকে সেগুলোও থাকছে এবং আশা করছি যে পুরো 1 ঘন্টার সময় আপনাকে আমরা সাথে পাচ্ছি। আর ঈদের প্রস্তুতি চলছে, একই সাথে আমরা খুব কাছাকাছি চলে এলাম ঈদের। খুব কাঙ্ক্ষিত ঈদ আর মাত্র কয়েকটা দিন পর, কয়েকটা একদম হাতে গোনা, তিনটা দিন পরে। কাজেই একটা উৎসব আমেজ সবার মাঝেই বিরাজ করছে। এর মধ্যে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই প্রত্যাশায় আজকের এপিসোডটা কিন্তু শুরু করছি। আর একটা জিনিস কিন্তু আছে, যেহেতু ঈদ একদম কাছে চলে এসছে, বাড়ি ফেরার তারা কিন্তু মানে বাড়ি ফেরার তারায় সবাই একদম এর মধ্যে কেউ কেউ টিকিট পেয়েছে, কেউ টিকিট পায়নি, মানে সবকিছু মিলিয়ে একদম ব্যতিব্যস্ত একটা অবস্থা। এবং যারা টিকিট পেয়েছেন আনন্দের পাশাপাশি মানে একটুখানি খেয়াল রাখবেন যেন সাবধানে আপনার বাড়িতে আপনি পৌঁছান। এবং এই সাবধানতার কোনো মার নেই, কারণটা হচ্ছে গিয়ে এই সাবধানতা যদি আপনি অবলম্বন না করেন তাহলে ঝুঁকি, আর ঝুঁকির অপর নাম শুধুমাত্র পঙ্গুত্ব বা এরকমই কিছু না, মৃত্যুও। কাজেই এরকম কিচ্ছু চাই না। ঈদে আপনি আপনার স্বজনদের কাছে যাবেন হাসি মুখে এবং অনেক চমৎকার করে ঈদ উদযাপন করে ঢাকাতে ফিরে আসবেন, এটাই হচ্ছে গিয়ে প্রত্যাশা। অতিরিক্ত যাত্রী হয়ে বাসে, ট্রেনে কিংবা লঞ্চে ভ্রমণ করবেন না প্লিজ। আর টিনা, এই মুহূর্তে আমাদের সময় হয়ে গেছে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানিয়ে দেয়া, আর আজমি শুরু করছে। ওকে, জানিয়ে দিচ্ছি ঢাকার আয়োজন দিয়ে। 2 হাত হবে মেহেদি রাঙা এবং শিশু পাবে নতুন জামা, এই শিরোনামে ফোরাম এসডিএ এর উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে পথ শিশুদের মাঝে নতুন জামা ও হাতে মেহেদি রঙে রাঙানো কার্যক্রম। এই উৎসবের মধ্যে দিয়ে ঢাকা ও চট্টগ্রামের প্রায় 1000 বাচ্চার হাত মেহেদি রঙে রাঙানোর পাশাপাশি দেওয়া হবে নতুন জামা। উৎসবে সবার অংশগ্রহণ ও সহযোগিতা পথ শিশুদের খুশির মাত্রাকে বাড়িয়ে দেবে বহুগুণে। বাহ, এটা একটা ভালো খবর। আবারও ঢাকার খবরে ফিরছি, যেটা হচ্ছে ফায়ারফ্লাইয়ের আয়োজনে ধানমন্ডি ড্রিক গ্যালারিতে আজ শুরু হচ্ছে ঈদ এক্সিবিশন। প্রদর্শনীতে বিভিন্ন দেশের জুয়েলারির সাথে আরও অনেক কিছু থাকবে। আরও একটি ঢাকার আয়োজনের কথা জানাতে চাই, সেটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ এবং আগামী 27 ও 28 জুলাই রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখায় ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর এবং ঢাকা শুল্ক স্টেশন সমূহে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। বাহ, এটা একটা সুখবর। এরপরে সবগুলোই সুখবর। এরপরে কুমিল্লার খবরে যাচ্ছি। ঈদের খুশি নতুন জামায়, পথ শিশুদের পাশে আমরা কজন, এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় আমরা কজনের উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হবে, যেটা হবে আজ বিকাল 3টায়। যেখানে হবে সেটা হচ্ছে কুমিল্লার কান্দির পাড়ে। চমৎকার এটাও আয়োজন। এবার সিলেটের একটি আয়োজনের কথা জানাতে চাই। সিলেট নগরীতে অবস্থানরত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইফতার মাহফিল এবং গেট টুগেদার নগরীর জিন্দাবাজারস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টে আজ বিকেল 5:30 থেকে। এটাও জানিয়ে দিলাম। সেটাই। এবার সুনামগঞ্জবাসীদের জন্য সুনামগঞ্জের খবর। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভা আজ বিকাল 5টায় নগরীর আম্বরখানার হোটেল পলাশে অনুষ্ঠিত হবে। মোটামুটি করে আমরা দুজন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম যে আয়োজনগুলো এর বাইরেও রয়েছে নানান রকমের আয়োজন, সেখানে আপনি পৌঁছে যেতে পারেন এবং কোনো রকমের আয়োজন বা আমন্ত্রণ ছাড়াই আপনি শপিং কমপ্লেক্সগুলোতে, শপিং মলগুলোতে খুব চমৎকার করে ড্রেসগুলোকে কেনার জন্য ঘুরছেন। এখনো যাদের কেনাকাটা হয়নি এবং চাঁদ রাত পর্যন্ত কিন্তু কেনাকাটা অব্যাহত থাকে, কাজেই সেই জায়গাটাতেও আপনারা দয়া করে সতর্ক থাকবেন, কারণ শপিং কমপ্লেক্সে অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। টিনা,
এই যে এখন যেহেতু রাস্তাঘাট একটু বেশি ব্যস্ত, এ কারণে কিন্তু কিছু দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। হ্যাঁ, কারণ রাস্তাঘাট ব্যস্ত, তার পাশাপাশি রাস্তাঘাট খারাপও, যেটা নিয়ে আমাদের সংবাদপত্র রোজ শিরোনাম করে যাচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াগুলো শিরোনাম করে যাচ্ছে, তাদের হেডলাইন্সে দেখাচ্ছে যে আমাদের রাস্তা খুবই খারাপ, মেরামতের এই গাফিলতি ওই গাফিলতি, বা আধা মেরামত অবস্থায় রয়েছে। এই তো এসব নিয়ে সবকিছুই আমাদের দেশের বর্তমান অবস্থা। এই বর্তমান অবস্থায় আপনাকে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা করে সতর্ক না হলে কিন্তু কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। যাই হোক, আমরা সবসময় পজিটিভ জিনিস চিন্তা করতে পছন্দ করি এবং নেগেটিভ সবকিছু বাদ দিতে পছন্দ করি। যদিও সেরকম ভাবে তো রাষ্ট্র চলে না, রাষ্ট্র মানে অনেক নেগেটিভ জিনিসপত্র থাকে, আর তারই ধারাবাহিকতায় এখন আমরা জানিয়ে দিচ্ছি আমাদের সংবাদপত্রগুলো কি কি শিরোনাম করেছে। আজ দেখি পজিটিভ নেগেটিভ সবকিছু মিলিয়ে কি আছে আমাদের জন্য। এটা টিনাও জানিয়ে দেবে। আচ্ছা, শুরুতেই প্রথম আলো আছে। প্রথম আলো যেটা শুরুতে, এই যে আমরা যাত্রাপথের কথা বলছিলাম, যাত্রাপথ নিয়ে শুরুতেই একটা সচিত্র প্রতিবেদন করেছে প্রথম আলো, যেটা বলছে বাড়ির পথে নির্বিঘ্ন যাত্রা, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। গতকাল সকাল থেকে ঘরমুখী মানুষের স্রোত দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। আর এরপরে আরও একটা দেশের খবর, ঈদের আগে তুঙ্গে নীরব চাঁদাবাজির কথা বলছিল আজমিরও, সতর্ক থাকার কথা। আর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ, এটা যুবলীগ নেতা রিয়াজুল হত্যার কথা বলছে, রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার কথা বলছে। আর এরপরে ঈদের পর বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে অন্ধকারে শরিকেরা। আর ইন্টারন্যাশনাল একটা নিউজ পড়ে শেষ করতে চাই প্রথম আলো, যেটা বলছে পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, গাজায় মৃতের সংখ্যা 832, অনেক হিউজ মৃতের সংখ্যা। এই তো, এবং এই মৃতের সংখ্যা কমে যাক। দৈনিক যুগান্তর রয়েছে আমার হাতে দর্শক। দৈনিক যুগান্তর সর্বপ্রথম যে হেডলাইনটি করেছে সেটি হচ্ছে গিয়ে শত বিড়ম্বনা তবুও বাড়ি ফেরা, এবং তার উপরে একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে ট্রেনের উপরে রয়েছে অনেক অনেক মানুষ, ভোগান্তি মাথায় নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে শুক্রবার তোলা ছবিটি তারা দিয়ে দিয়েছে। একই সাথে লঞ্চে তিল ধরার ঠাঁই নেই, বহাল অবৈধ রোটেশন, এটিকে করেছে পথে পথে পুলিশের চাঁদাবাজি। এবং রাজধানীর শেষ মুহূর্তে ঈদ বাজার, জামা জুতা কসমেটিক্স দোকানে উপচে পড়া ভিড় মোটামুটি। আচ্ছা, পরেরটায় চলে যাই। আচ্ছা, এরপরে দৈনিক ইত্তেফাক রয়েছে। ইত্তেফাকের যেটা দিয়ে শুরু করতে চাই, যেটা দিয়ে, সেটা বলছে অনেক গার্মেন্টসেই বেতন বোনাস হয়নি, সরকার ঘোষিত ডেডলাইন শেষ হচ্ছে আজ। আর এরপরে আবার বাড়ি ফেরার খবর, ঈদ আনন্দে ছুটছে মানুষ, ঈদে বাড়ি ফেরা। আর আরেকটা ছোট্ট করে করেছে, যেটা হচ্ছে বিদায় মাহে রমজান। আর একটা হচ্ছে ঈদের ছুটিতে জরুরি চিকিৎসা নিয়ে শঙ্কা, সরকারি চিকিৎসকদের দায়িত্ব পালনের নির্দেশ, এটা বলছে। আর এরপরে ইন্টারন্যাশনাল দুটো নিউজ পড়তে চাই, যেটা হচ্ছে গাজায় নিহতের সংখ্যা 800 ছাড়ালো, যুদ্ধবিরতির চেষ্টা যুক্তরাষ্ট্রের। আর আলজেরীয় বিমানের 116 জন আরোহীর সবাই নিহত, মালি সীমান্তের কাছে ধ্বংসাবশেষ। এটা মালির গোসিও বুরকিনা ফাসোর সীমান্তের কাছে বিধ্বস্ত আলজেরীয় বিমানের কথা বলছে, সেখানকার সব যাত্রী সবাই নিহত বলছে। আর এই তো ব্যাস। ঠিক আছে, দৈনিক জনকণ্ঠ রয়েছে আমার হাতে, এবং সেখানে রয়েছে ছুটছে মানুষ, বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট থেকে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা, শিডিউল বিপর্যয় কমেছে, মহাসড়কে যানজট নেই, উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা, যানজটমুক্ত রাজধানী, ঝুঁকি নিয়ে লঞ্চ যাত্রা, বাস টার্মিনালে তেমন ভিড় নেই, এরকম কিছু ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে, এবং তার সাথে সচিত্র প্রতিবেদন। একই সাথে রয়েছে ঈদের আমেজ শুরু, সব বাধা উপেক্ষা, এবং তার বাম দিকে নিচের দিকে রয়েছে ঈদের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এবং মোটামুটি এছাড়া আর যেটা আছে, বিশিষ্ট সাংবাদিক বেবি মওদুদ আর নেই, এটা খুবই প্যাথেটিক, খুবই দুঃখজনক, একদম লস এটা। হ্যাঁ, এটা আসলে লস এবং অপূরণীয় ক্ষতি এটা অবশ্যই। আচ্ছা, আমাদের বাংলাগুলো শেষ, তোমার হাতে আর নেই। আচ্ছা, এরপরে আমার হাতে যেটা আছে, দ্য ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার,
ডেলি স্টারের শুরুতেই যেটা পড়তে চাই সেটা হচ্ছে একজন বাবার আহাজারি আর কি, আইডেন্টিফাইং টক্সিক ড্রাগ মেকার্স, অ্যাংভিশড ফাদার বিহাইন্ড দ্য স্টোরি, এটা বলছে। আর এরপরে একটা সচিত্র প্রতিবেদনে যেটা বলছে সেটা বলছে হ্যাপি ট্রিপস হোম, ঈদ হলিডে মেকার্স ফেস লেসার ট্রাবল দিস টাইম সো ফার। মানে এবারে সবার ঝক্কি এতদিন অবধি যা দেখা গেছে রেকর্ডে, মানে ডেটা অনুযায়ী কম হয়েছে সেটা বলছে। আর এরপরে আবারও আরএমজি সেক্টরের খবর যেটা বলছে আরএমজি ওয়ার্কার্স ওয়েট ফর স্যালারিজ বোনাস, ওনার্স অফ ওভার 500 ফ্যাক্টরিজ অ্যাট ফল্ট, এটা বলছে। আর আচ্ছা, এটা আমি পড়তে চাই, ইসরায়েল রিজেক্টস ইউএস বেগড গাজা সিজফায়ার প্রপোজাল, 5 কিল্ড ইন ওয়েস্ট ব্যাংক অ্যাজ গাজা ডেথ টোল হিটস 848, এটা বলছে। আর এই তো। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি যেটা এখানে রয়েছে ঈদে ঘরে ফেরার তাড়া, সেই তাড়াকে আবার নানা রকমের তাড়া করেছে, যেমন হচ্ছে গিয়ে ভোগান্তি। এবং এক একটা নিউজ পেপার এক এক রকম ভাবে এখানে ডেলি স্টার বিশ্লেষণ করেছে যে এবারে সব থেকে বেশি ঝক্কি কম হয়েছে, সব থেকে বেশি গোছানো বাড়ি ফেরার যে চিত্র বা বাড়ি ফেরার যে অবস্থা এবং অবস্থান, সেখানে হচ্ছে গিয়ে এবার সব থেকে বেশি ঝক্কি কম হয়েছে। টিকিট ম্যানেজ করা বলো, তারপরে সবকিছু মিলে বলেছে সো ফার এবারই ঝক্কি কম হয়েছে। এটা একটা সুখের খবর। তুমি পজিটিভ নিউজের কথা বলছিলে, এটা বলছে এই অভিজ্ঞতায় আগামী বছরগুলো আরো বেশি সাজানো গোছানো হবে, শৃঙ্খল হবে, কি বলো? এবং গাজাটা খুব চর্চার একটা ব্যাপার। দেখো গাজায় কিন্তু এখনো কমছে না, মানে গাজায় 800 হিট করা ডেথ টোল, এটা হিউজ, মানে একদম। এবং সবার একটাই প্রশ্ন যে আসলে কত, মানে মৃতের সংখ্যা বা খুনের সংখ্যা কোন জায়গায় গেলে সেটাকে গণহত্যা বলা যায়, মানে এটাকে কি আসলে এছাড়াও আরো মানে টুকটাক করে দেখলাম টিনা, ওই যে শ্রমিকদের গার্মেন্টস, একদম এটাতে আমি আসতেই চাচ্ছিলাম, যেটা ইত্তেফাকে আমি পড়লাম, আরো পড়েছি, আরো কয়েকটা জায়গায় দেখলাম আমি টুকটাক করে, ডেলি স্টারে বেশ বড় করে করেছে, ইত্তেফাক করেছে যে গার্মেন্টস শ্রমিকেরা এখনো বেতন বোনাস পায়নি। এটা খুবই একদমই কাম্য নয়, কারণ আমাদের মালিকেরা যদি এটা একটু বোঝেন যে হয় না বেতন বোনাসটা দেয়া, এখানে ডেডিকেশনটা আমি শুধুমাত্র সব জায়গা থেকে বের হয়ে বলবো, শুধুমাত্র ডেডিকেশন। যখন একটা মানুষ খুশি থাকে তখন সে উৎপাদনে বা যে কোনো কাজে, এরকম গার্মেন্টস মানে তারা চেষ্টা করছে। আরএমজি সেক্টর কিন্তু আমাদের ইকোনমিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করা সেক্টরদের মধ্যে অন্যতম, যে আরএমজি সেক্টর থেকে বাংলাদেশ ইকোনমিক্যালি এত বুস্ট আপ হচ্ছে। সেখানে আরএমজি সেক্টরের শ্রমিকরা যদি খুশি না থাকে, এটা কিন্তু মানে, আর তারা তো এমনিতেই গরিব, কত টাকা স্যালারি পায়, তো ওদের বেতন বোনাসটা সবার আগে নিশ্চিত করাটা একদম সেটাই উচিত। সেটাই। যাকে আমাদের প্রথম বিরতির সময় হয়ে গেল। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি প্রথম বিরতি, আমাদের সাথেই থাকবেন, কেউ কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমন্ত্রণ আরো একবার যমুনার পর্দায় দেখছেন সকালের বাংলাদেশ। এবং প্রত্যেকটা দিন আমরা যখন ব্রেকে যাই, ফার্স্ট ব্রেকে যাই এবং ব্রেক থেকে ফিরে আসি, তখন নিয়ে আসি একজন অতিথিকে। আজকেও আমরা একজন অতিথির সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব, আমরা নিজেরা গল্প করব। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি কাওয়ালি করেন এবং মডার্ন কাওয়ালি করেন বেসিক্যালি। আর হাসান শিহাবি উনি আমাদের সাথেই আছেন, চলুন কথা বলি। কেমন আছেন হাসান ভাই? ভালো আছি, আপনারা ভালো আছেন? তারও আগে শিহাবি ভাই, শুভ সকাল। শুভ সকাল। সকালবেলাটা কেমন কাটে আপনার? না, ঘুমে কাটে। আচ্ছা, রেস্ট করতে হয় যেহেতু। আচ্ছা, তার মানে আপনি নাইট পারসন, সকালবেলা একদমই মর্নিং পারসন নন? না, আগে ছিলাম, যখন চাকরি বাকরি করেছি তখন সকালে। তার সাথে কি আপনার গান বা মানে যে রাত জাগেন সেখানে কি কোনো ইনভলভমেন্ট আছে? এক্স্যাক্টলি। কি করেন ওই সময়টা? মানে রাত্রে গানের কাজগুলি করতে খুব সুবিধা হয়, খুব চুপচাপ থাকে তখন। টিউন করা বা একটা গানের করা বা দেখা বা গান শোনা, এই বিষয়গুলি রাত্রে ভালো কাজ করে। আর সারা দিনের তো এমনি কাজকর্ম থাকে। প্রকৃতির সাথে রিলেটেড, চুপচাপ থাকে জন্য ডেফিনেটলি, প্রকৃতির সাথে ডেফিনেটলি। আচ্ছা, হৃদয়ঙ্গম করা যায়। আচ্ছা, ঠিক আছে। গানটার শুরুটা আমরা বরং শুরুটা থেকেই চাই। আর মডার্ন কাওয়ালির কথা যেহেতু দর্শকদেরকে একটা হিন্টস দিলাম, এটা সম্পর্কে কথা বলবো, আপনার শুরুটা একটু শুনবো।
শুরুটা খুব ড্রামাটিক। আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই গানের স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা লালবাগে আমার বাসা, আমি লালবাগের স্থায়ী বাসিন্দা। তো আমার পাশের বাড়িতেই ফরচুনেটলি সৈয়দ জাকির হোসেন ছিলেন। উনি তখন খুব বড় ওস্তাদ ক্লাসিক্যালের। তো উনি সকালবেলা ওই যখন রেয়াজ করতেন, আমি ঘুম থেকে উঠেই ওনার বাসায় চট করে দৌড়ে চলে যেতাম। তো ওনার কোলে বসে পড়তাম, এইটা কি? তো এটা হারমোনিয়াম, এটা কি করতে হয়, এটা গান করে কিভাবে করে, এগুলো প্রশ্ন করতে করতে ওনার কোলে বসেই আমার সারগামের শুরু। দ্যাট ইজ দ্য স্টার্টিং। আচ্ছা, ওটা হচ্ছে গানের শুরু বললেন। জি। ওখান থেকে কাওয়ালির উপরে ভালোবাসাটা কবে থেকে আসলো বা কাওয়ালির আপনি টের উপরে পেলেন? ভালোবাসাটা ক্লাস 5 to 6, যখন একদম ছোট তখন আমি তখন বিটিভিতে একটা অনুষ্ঠান প্রথম করলাম, সূর্য শপথ, ছোট বাচ্চাদের অনুষ্ঠান করার পরে ওইখান থেকে পিক করলো সামির ভাই, এখন যিনি কাওয়ালি করেন, উনি আমার গুরু, আমার ওস্তাদ। আচ্ছা তো ছোট বাচ্চা একজন ছেলে, ওনার সঙ্গে কাওয়ালি করতে হবে, মাথা দুলিয়ে গান করতে হবে। তখন ওনার কাছে আমার প্রথম যাওয়া ক্লাস 5-এ, এই শুরু কাওয়ালির। এবং ওইখান থেকে 90 পর্যন্ত আমি ওনার সঙ্গে ছিলাম, ওনার সহশিল্পী হিসেবে কাজ করেছি। তারপর যখন দেখলাম যে কাওয়ালিটাকে সবাই একটু কেমন ভাবে, মানে এক্সপোজারটা এরকম ছিল যে আমি স্কুলে যখন পড়তাম ভাইয়ার সাথে তখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম। যাওয়ার পরে যখন ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো যে কি প্রোগ্রাম করিস তুই, তখন বলতাম কাওয়ালি। ও যে মাজারে গেল যে পয়সা দেয়, মানে খুব নেগেটিভলি অ্যাপ্রোচটা করতো। আমার কাছে খুব খারাপ লাগতো যে এটাকে কি আসলে পজিটিভলি আনা যায় না। বেসিক্যালি তাদের ওই কথাগুলোই কিন্তু আমার বেজ। আচ্ছা, যার কারণে এখন আমি এই মানে পর্যায়ে এসেছি। আমার খুব কষ্ট লাগতো, আমি চিন্তা করলাম এটাকে কিভাবে অ্যাপ্রোচেবল করা যায়, মানে ভালো লাগবে সবাই, ও আচ্ছা আপনি কাওয়ালি করেন। ওইখান থেকেই বেসটা আমার শুরু। তারপর স্বর্ণলতা সাংস্কৃতিক সংগঠনে কিছুদিন সারগাম গীত এগুলি করলাম। তারপরে এভাবে চলতে থাকলো। তারপর নিজে নিজে আস্তে আস্তে স্টার্ট করলাম যে এটাকে কিভাবে আরেকটু গুছানো যায়, আরেকটু মানে সবার কাছে যাতে এই জিনিসটা গ্রহণযোগ্যতা পায়। তখন আমি এই কাওয়ালিটাকে বাংলায় কিভাবে এটাকে আরেকটু মডিফাই করা যায় আস্তে 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 করে তখন স্টার্ট করলাম। আচ্ছা, মানে বাংলায় কাওয়ালির কথা বললেন, কারণ কাওয়ালি তো মানে ভাষাটা আমাদের বড় ইয়ে বেসিক্যালি ছিল। উর্দু ফার্সিতেই, আমরা যখন ছোটবেলায় গান করেছি উর্দু ফার্সিতেই বেশি ছিল। তো আমার মাথায় একটা জিনিস কাজ করলো, যেহেতু মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি, এটাকে যদি বাংলায় ইয়ে করা যায় তাহলে আরো বেশি আমাদের হৃদয়গ্রাহী হবে বিষয়টা। তখন আমাদের কিছু লিরিসিস্ট ছিলেন যারা উর্দুতেই লিখতেন, ওনাদেরকেই বললাম যে আপনাকে একটু বাংলায় ট্রান্সলেট করা যায় না। তখন উনি আমাকে হেল্প করলেন। ওনার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন, উনি গত বছর ইন্তেকাল করেছেন। আমার বেশিরভাগ অ্যালবামের গান ওনার লেখা, সিরাজ, আমার ওই গানের মাঝখানে ওনার ইয়েটা আছে। এবং বেসিক্যালি কাওয়ালির সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে মেসেজ। প্রত্যেকটা গান একটা একটা মেসেজ, খুব সুন্দর সাবজেক্টগুলি ইয়ে করা থাকে, প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় অন্তরা, এর মাঝখানে বিভিন্ন ধরনের মেসেজগুলি চলে যায়। এবং এটা আমি দেখলাম প্রাথমিক অবস্থা আমাকে খুব বেগ পেতে হয়েছে। আমি যখন প্রথম সাউন্ডটেকে গেলাম মানে অ্যালবাম বের করার জন্য, ইটস অ্যাবাউট 96-97, তখন বাবুল ভাই উনি বললেন যে কাওয়ালি, বাংলায় কাওয়ালি কে শুনবে, বাবুল ভাই হচ্ছে সাউন্ডটেকের স্বত্বাধিকারী। তো উনি বললেন যে আচ্ছা আপনার মিউজিক ডাইরেক্টর কে? তো তখন তো আমার পক্ষে সম্ভব নয়, বলছি আমার কোনো মিউজিক ডাইরেক্টর নাই। বলে আপনার টিউন কে করেছে? বলছি আমি টিউন নিজে করেছি। তখন উনি একটু মানে নেগলেক্ট করলেন যে একটা ইয়াং ছেলে কি টিউন করবে, কি মিউজিক ডিরেক্টর। বলে আপনার সাথে কারা কারা বাজাচ্ছে? আমি বলছি আমার সেট আপে। বলে আপনার সেট আপে কে আছে? তখন আমি আমার সেট আপের যারা যারা ছিল, সেলিম গিটারে ছিল, কার্তিক তবলায় ছিল, মিন্টু প্যাড বাজাতো, মাসুম ভাই নাল বাজাতো আমার সাথে। এরা তো সবাই পরিচিত মুখ, মানে মোটামুটি এখন তো সবাই, তখন হয়তো ছিল না, তখন হয়তো বা 96 এর কথা বলছি আমি। তখন ওনারা এত প্রমিনেন্ট কেউ ছিল না। তখন উনি নিতে চাইলেন না। তারপর আমি বললাম যে ভাই একটু গানটা শুনবেন প্লিজ, আমার টিউনটা তো শুনবেন। আচ্ছা ঠিক আছে দেন। তখন উনি দেওয়ার পরে সিডিটা দিলাম। একটা গান শোনার পরে দেখলাম খুব পছন্দ করলেন, আব্দুল্লাহর চোখের তারা, আমার ফার্স্ট সং। তারপরে উনি দেখলেন যে আচ্ছা আপনি বসেন, 2-3টা গান শুনলেন। তো উনি তখন একটু কনফিউজড, বললেন যে আসলে কি আপনি টিউন করেছেন? আমি চেষ্টা করেছি। বলে ঠিক আছে, আমার কাছে গানগুলি খুব ভালো লেগেছে, আপনি 1 সপ্তাহ পরে আসবেন, আপনার অ্যালবাম বের করব।
এবং এর আগে আরেকটা অ্যালবাম বের করেছিলাম, সেটা ছিল রেহনুমা। এটা হচ্ছে আমি একটা দরবার শরীফের সাথে রিলেটেড ছিলাম। তো এই দরবার শরীফের আমার যিনি মুর্শিদ ছিলেন, ওনার যে বাবা ছিলেন নুরি বাবা, শিহাবুদ্দিন খালেদের বাবা, তো ওনাদেরকে নিয়ে কিছু গান, ধর্মীয় কিছু গান। এটা ছিল সোনালী প্রোডাক্টসের ব্যানারে ফার্স্ট অ্যালবাম। দ্বিতীয়টা হচ্ছে সাউন্ডটেকের জানুরেদো জাহান, এই যে বাবুল ভাইয়ের এখানে গেলাম। তারপরে উনি অডিও ক্যাসেটের কথা করেছিলেন, করার পরে বলেছিলেন আমি ভিডিও করব, আপনার মিউজিক ভিডিও। তখন মিউজিক ভিডিও হলো গানটা, এবং এই গানটার হওয়ার পরে এই বাংলা প্রথম এই টাইপ, মানে এই যে ইনস্ট্রুমেন্টাল যে বিষয়গুলি, যেমন গিটার ইউজ করা, কিবোর্ড ইউজ করা, প্যাড ইউজ করা, এটা প্রথম। সেক্ষেত্রে এইটা কি তাহলে মডার্ন গান? রাইট, মডার্ন কাওয়ালি ফার্স্ট, প্রথম। তারপর করলেন, তা আমরা কি এখন একটা শুনতে পারি না? হ্যাঁ, ডেফিনেটলি। অবশ্য আমি একদম খালি গলায় করছি, র ভয়েসে করছি। আমার প্রথম টিউনটাই আমি, আমার অ্যালবামের প্রথম টিউনের গানটাই আমি করি। আসলে মিউজিকের সাথে আসলে করা, কম্প্যাক্ট করা, তো হঠাৎ করে মানে খালি গলায় গাওয়াটা ডিফিকাল্ট। তারপর আমি করছি, প্রথম গানটাই করি আমি। আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, রওশন যার নূরে দো জাহান, তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো মুসলমান। আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, রওশন যার নূরে দো জাহান, তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো মুসলমান। নবীজির প্রেমের ডোরি ধরো সবাই ধরো, নবীজির প্রেমের ডোরি ধরো সবাই ধরো, নবীজির আদেশকেও সবাই পালন করো, নবীজির আদেশকেও সবাই পালন করো, পাবে যে মুহাম্মদকে, পাবে সেই জন খুদাকে, বলেন মালিকে দো জাহান, তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো মুসলমান। আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, আব্দুল্লাহর চোখের তারা, আমেনার রাজ দুলারা, রওশন যার নূরে দো জাহান, তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, 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 ইয়া রাসূল। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব ইয়া রাসূল। আচ্ছা, বাহ, শুনছিলাম, অসাধারণ, আসলেই অসাধারণ, মুগ্ধ হয়ে শোনার মতন। আচ্ছা, এটার শুটটা কি আপনার? আমার নিজের করা। আর লেখাটাও আপনার? লেখাটা ওই যে সিরাজউদ্দিন সাহেবের লেখা। আচ্ছা, আচ্ছা, বাহ, খুবই চমৎকার। চমৎকার। এটা সুরের কথার গাঁথনিও সুন্দর, মেসেজ যেরকম থাকে বললেন, জি। আর সুরের তো মানে আসলেই অসাধারণ, কারণ সকালবেলা একটা ওরকম আমেজ তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি একটু যে প্রসঙ্গে আসতে চাই, মডার্ন কাওয়ালি বললেন। কাওয়ালি মানে কাওয়ালরা থাকতে হয়, অনেক বড় আয়োজনের দরকার। কাওয়ালি মানে আয়োজনটা কিন্তু অনেক অনেক বড় হয়। জি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মডার্ন কাওয়ালিতেও কি ওই একই ফর্ম আছে নাকি না একাই করা যায়? ডেফিনেটলি, কারণ হচ্ছে প্রথমে যখন কাওয়ালি শুরু হয়, কাওয়ালি তো আসলে ভারত থেকে শুরু, উপমহাদেশে। মিয়া সামাদ বলে সবচেয়ে প্রথম যিনি কাওয়ালি করেন, এটা হচ্ছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে কাওয়ালির প্রচলনটা প্রথম ইন্ডিয়াতে আর কি শুরু হয়। আর এর আগে ইরান, তারপর বাগদাদ, এগুলি জায়গাতে কাওয়ালির প্রচলন ছিল ফার্সিতে। বাট প্রথম উর্দু হিন্দিতে কাওয়ালি এইখানে আমাদের সাবকন্টিনেন্টে যখন শুরু হয়, তখন 11 জনের একটা গ্রুপ থাকতো, এবং সেখানে যে মূল শিল্পী থাকতেন, তার পাশে সাইড ভোকাল যারা সহশিল্পী থাকতেন অনেকজন, তবলা, ঢোল এবং হারমোনিয়াম, তারপর তখনকার যে ইনস্ট্রুমেন্টাল যে বিষয়গুলি তার এখান থেকে আমরা আবারও শুনবো হাসান ভাই। আমাদের একটু নিউজ স্টুডিওতে যেতে হচ্ছে, একদম এখান থেকেই ফিরবো। ডেফিনেটলি। দর্শক, আমাদের চমৎকার একটি আড্ডা চলছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমাদের চলে যেতে হচ্ছে নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছে সহকর্মী তানভীর আহমেদ, জানিয়ে দেবে লেটেস্ট নিউজ আপডেট। তানভীর, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ আজকের যমুনার হেডলাইন নিউজে। ইবাদত, বন্দেগী আর ধর্মীয় ভাবগম্ভীর্যে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাপ মোচন আর কল্যাণময় জীবন কামনায় নির্ঘুম রাত্রি যাপন করেন তারা। কণ্ঠে ছিল আল্লাহ ও রসুলের নাম, হাতে তসবিহ। আল্লাহু আকবার ধ্বনিতে কেবলামুখী হয়ে সারা রাত নামাজ পড়েছেন মুসল্লিরা। কেউ বা তেলাওয়াত করেছেন পবিত্র গ্রন্থ কোরআন, কেউ আবার বেশি সওয়াবের আশায় গরিব ও দুস্থদের মাঝে দান খয়রাত করেন। ফজর নামাজ আদায়ের মধ্য দিয়ে শেষ হয় লাইলাতুল কদরের রাতের আনুষ্ঠানিকতা। এদিকে পবিত্র লাইলাতুল কদরে মসজিদুল হারামে অর্থাৎ কাবা ঘরে ইবাদত বন্দেগী করেছেন সৌদি সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া ও তারেক রহমান পবিত্র মক্কায় মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সাথে ইফতার, তারাবিহ, তাওয়াফ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মুসলিম উম্মার শান্তিসহ সার্বিক কল্যাণ কামনা করেন বিএনপি চেয়ারপারসন। আজই সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে বেগম জিয়ার। একই সাথে লন্ডনের পথে রওনা হবেন তারেক রহমান। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার গভীর রাতে পোদ্দার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, স্থানীয় একটি বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ কর্মী আহসানুল্লাহ। পথে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্বজনদের ধারণা, দলীয় কোন্দলের জের ধরেই খুন হতে পারেন আহসানুল্লাহ। অবশেষে 12 ঘন্টার জন্য অস্ত্রবিরতিতে সম্মত হলো ইসরায়েল ও হামাস। বাংলাদেশ সময় শনিবার সকাল 10টা থেকে কার্যকর হবে এই অস্ত্রবিরতি। এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এক সপ্তাহের জন্য মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব দেন। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানান, মানবিক দিক বিবেচনায় গাজার সব সশস্ত্র দল জাতিসংঘ প্রস্তাবিত অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে রকেট হামলা চলতে থাকলে অস্ত্রবিরতি কার্যকর হবে না। টানা 18 দিনের ইসরায়েলি বর্বরতা এ পর্যন্ত নিহত হয়েছে 870 ফিলিস্তিনি।
এবার ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন দেশটির সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সিস্তানি। শুক্রবার কারবালায় জুম্মার নামাজের পর দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। রাজনীতিবিদদের জোর করে ক্ষমতা আঁকড়ে ধরা ঠিক না উল্লেখ করে সিস্তানি বলেন, ছাড় দেবার মানসিকতা তৈরি করতে হবে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে বৈঠক করেন এই শিয়া নেতা। এ সময় রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আলজেরীয় বিমান বিধ্বস্তের ঘটনায় শুক্রবারই প্রথম ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল বুর্কিনা ফাসো। এদিকে মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত আলজেরীয় বিমানের 116 আরোহীকেই মৃত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মালির দুর্গম এলাকায় বিধ্বস্ত হয় AH5017 ফ্লাইটটি। ফ্রান্সের সেনাদের তত্ত্বাবধানে চলছে উদ্ধার কাজ। তবে ব্যাপক অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় মৃতদেহ উদ্ধার কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শক্তিশালী ধূলিঝড়ের মধ্যে পড়েই নিয়ন্ত্রণ হারায় DC-9 বিমানটি। ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশীয় বিমানের ফ্লাইট MH17 এর আরও 75 আরোহীর মরদেহ নেদারল্যান্ডস পৌঁছেছে। শুক্রবার আইনদোভেন সেনা বিমানবন্দরে পৌঁছে লাশবাহী বিমানটি। সেখান থেকে হিলভার্সামের সেনানিবাসে নেওয়া হয় মরদেহগুলো। আজ শেষ ধাপে আরও 38টি মরদেহ পৌঁছবে আইনদোভানে। 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয় বোয়িং 777 বিমানটি। প্রাণ হারান 298 আরোহী, যার মধ্যে 192 জনই ডাচ নাগরিক। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে সুখবর বয়ে এনেছেন শুটার আবদুল্লাহ হেল বাকি। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের এই কৃতি শুটার। 202.1 পয়েন্ট স্কোর করেন বাকি। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী শুটার অভিনব বিন্দ্রা। তার স্কোর ছিল 205.3। এদিকে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশ করেছেন নারী শুটার আরমিন আশা। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ষষ্ঠ অবস্থানে থেকে ফাইনালের টিকিট কাটেন তিনি, কিন্তু ফাইনালে তার অবস্থান ছিল সবার শেষ 8-এ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আজমিরের কাছে। আজমির। তানভীর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আমাদের অতিথির কাছে ফিরে আসছি। আমরা ঠিক যেই জায়গাটাতে শেষ করেছিলাম, মানে আমি বলেছিলাম যে আমরা ঠিক ওখান থেকেই শুনবো, জাস্ট অতটুকু একটু কাইন্ডলি শেষ করেন। এটা হচ্ছে দিল্লি থেকে তখন শুরু হলো, তখন এই ট্র্যাডিশনটা আস্তে আস্তে আমাদের এখানেও চলে আসলো, পাকিস্তান হয়ে বাংলাদেশ। তো বাংলাদেশে উর্দু ফার্সির চর্চাটা ছিল তখন, এবং এইটার চর্চাটা ছিল টোটালি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টের, মানে তবলা, হারমোনিয়াম, ঢোলক, আর সাথে হয়তো একটা জিপসি বা একটা তাম্বুরা, এরকম কোন একটা কিছু আসলে, এবং এই ট্র্যাডিশনটাই কিন্তু চলছিল। আমি তখন চিন্তা করলাম যে ইন্ডিয়াতে কিন্তু অলরেডি তখন এই ইনস্ট্রুমেন্টাল বিষয়গুলি চলে আসলো, এবং গোলাম ফরিদ সাবেরি, মকবুল ফরিদ সাবেরি, ওনারা যখন করতেন, ওনারা তখন মডার্নাইজ করলেন। ওইটা দেখেই তখন আমার ভিতরে একটা ইয়ে আসলো যে উর্দুতে যেহেতু হয়েছে, তাহলে তো আমরা বাংলাতেও এটা করতে পারি। এবং পরে আবার নুসরাত ফতেহ আলী খান সাহেব করলেন, খুব লেটেস্ট জার্মানিতে ওনার রেকর্ডিং হলো, খুবই মানে ওয়ার্ল্ড ওয়াইড খুব গ্রহণযোগ্যতা পেল। আচ্ছা, মানে এটা হচ্ছে কাওয়াল ছাড়াও এখন মানে একাই করা যায়। একা করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দর্শক, আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেল, তবে বিরতির পরে এক্ষুনি ফিরছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, তাই আমাদের সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের সকালবেলার আয়োজনে। দর্শক, আমরা আমাদের একজন সহকর্মী, যাকে আমরা অনেকদিন আমাদের মধ্যে পাইনি, সোহরাব হোসেন, রাজশাহী থেকে আজ আমাদের জন্য কিছু আয়োজন রেখেছে। আমরা সেটা জেনে এসে তারপরে ফিরছি শিহাবি ভাইয়ের কাছে। সোহরাব, শুভ সকাল।
সোহরাব, কোথায় আছেন, সেখানকার কি অবস্থা এবং কি জানাতে চাচ্ছেন আমাদের? শুভ সকাল আবারও। আমরা আজকে রয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং আমরা আজকে আপনাদের সাথে কিছু তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে চাই। মূলত এই তরুণ প্রজন্ম যারা কিনা এই ঈদকে ঘিরে পথশিশু এবং এই পথশিশুদের জন্য হাত বাড়িয়েছে এবং তারা একত্রিত হয়ে নিজেরাই টাকা পয়সা জোগাড় করে তারা নিজে থেকেই এই পথশিশুদের জন্য বিভিন্ন ধরনের কাপড়ের আয়োজন করেছে। তো আমরা যদি একটু দেখাই যে ইতোমধ্যে আমরা কিছুক্ষণ আগে এসেছি এখানে এবং তারা ইতোমধ্যেই এই পথশিশুদের জন্য বিভিন্ন ধরনের কাপড় এবং একই সাথে আমরা লক্ষ্য করছি তাদেরকে ঈদের পরবীয় দেওয়া হয়েছে। তো আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই তরুণ প্রজন্মের কিছু এদের সাথে যদি একটু কথা বললে হয়তো বা টিনা আমি আপনাদেরকে আরো বিষয়টি খুলে বলতে পারবো। আচ্ছা, এই যে এত মানুষ থাকতে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনারা তো কিছুই করেন না, কিন্তু তারপরেও কিভাবে এসব আয়োজন করলেন? আসলে ব্যাপারটা হলো যে আমরা তো দেখা যাচ্ছে ঈদটা আনন্দ করি, কিন্তু দেখা যাচ্ছে সবসময় এই বঞ্চিত শিশুগুলা বঞ্চিতই থেকে যায়। তো আমাদের সামর্থ্য খুব কম, তাই আমরা চেষ্টা করছি যে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব এবং সাথে সাথে মানে ফেসবুককে ইউজ করে কিছুটা ফান্ড কালেক্ট করে এদের মুখে ঈদের খুশিটা বিতরণ করার জন্য। আমরা বেশ কয়েকজন নারী সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও এগিয়ে এসেছেন এদের সাথে এবং তারাও কিন্তু বেশ জোর লাগিয়ে তাদের সাথে কাজ করে মূলত এই ফান্ডটা কালেকশনের ব্যাপারে তারাও অনেকটা সহায়তা করেছেন। আচ্ছা, আপনি কেন এগিয়ে এসেছেন নারী হয়ে? আমি এগিয়ে এসেছি আমাদের মানবতার একটা দিক থেকে। আমাদের সোশ্যাল একটা যে রেসপন্সিবিলিটি আছে সেটা যদি চিন্তা করি তাহলে আমাদের সবার দায়িত্ব আছে সমাজের প্রতি। তো পথ শিশুদের কথা যখন চিন্তা করি তখন মনে হয় ওদের জন্য কিছু করা উচিত, আর এইটা ভেবেই আমাদের এগিয়ে আসা আসলে। আর একসাথে কাজ করছি, একসাথে অনলাইন ফান্ডিং করে এই 25টা দিন কঠোর পরিশ্রমের পর যখন ওদের মুখে হাসি দেখতে পাচ্ছি তখন আমাদের অনেক ভালো লাগছে। তো টিনা, আমরা যদি এমনই দু একজন পথশিশুদের সাথে কথা বলতে পারি যে যারা ইতোমধ্যে নতুন কাপড় পেয়েছে, সেই সাথে ঈদের পরবীয় পেয়েছে, কেমন লাগছে? এখানে কি কি দেওয়া হয়েছে দেখেছো তুমি? এখানে দেওয়া হয়েছে জামা আর ঈদের পরবী। তাই? হ্যাঁ, এই তো খুশি লাগছে। ঈদের জামা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ঈদের কি এমনিতে নতুন জামা কিনেছিলা? না। কেন নাই? না। টিনা, আমরা আরো দু একজনের সাথে কথা কিন্তু বলতেই পারি। কেমন লাগছে এই যে ঈদের নতুন জামা পেলে, তারপরে একই সাথে ঈদের পরবীয় পেয়ে গেলে? মনে হয় নতুন টাকা, তাই না? আমরা একটু দেখতে পারি? একটু দেখাবা? একটু দেখাও না, খুলে একটু দেখাও। আমরা আসলে দেখছি এই যে তারা ঈদের নতুন টাকা পেয়েছে, এই আনন্দ আসলে ধরে রাখার মতো না। হয়তো বা কত টাকা দেওয়া হয়েছে এখানে? 10 টাকা। 10 টাকা, তাই না? তো নতুন কাপড় পেয়েছো, টাকা পেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে, খুশি হয়েছি। আচ্ছা, তো টিনা, আসলে আমরা কিছুটা সময় কাটালাম এই সাধারণ পথ শিশুদের সাথে, একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তরুণ প্রজন্ম, যে নতুন মুখ এবং তারা যে আয়োজন করছে এটি কিন্তু আসলেই বিরল। আমাদের সমাজে এই সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যার্থে যারা এগিয়ে আসে তাদের মধ্যেই এই কয়েকজন তরুণ প্রজন্ম, এবং আমরা তাদেরকে দেখেই আমরা উৎসাহিত হতে পারি। এবং একই সাথে আমরাও কিন্তু আমরা প্রতিনিয়তই অনেক টাকার আমরা শপিং করছি প্রতিদিনই, তো আমরাও অন্য তরুণ প্রজন্মদেরকেও আমরা কিন্তু উৎসাহিত করতে পারি এদের মধ্য দিয়ে। টিনা, ধন্যবাদ সোহরাব। একটা সুন্দর চমৎকার একটা আয়োজন দেখালেন আপনি, উদ্যোগ নিয়েছে সেটা দেখালেন। আর আজকে বেশ অনেক জায়গায় অনেকগুলো বিভাগে কিন্তু এরকম আয়োজন আছে। আজমির বলো, আমরা সিলেটের কথাও জানছিলাম। তো ধন্যবাদ আজমির। যারা সোহরাব, না, আজমিরও ঠিক আছে, ধন্যবাদ দিয়েছো, ফেরত কেন নেবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আজমির, তবে সোহরাবকে অনেক বেশি ধন্যবাদ, কারণ এবং সোহরাব যারা চমৎকার আয়োজন একটা করেছে আয়োজন। সেই সকল মহৎপ্রাণ মানুষদেরকেও ধন্যবাদ, হ্যাঁ, যারা অবশ্যই। ঈদের আনন্দটাকে ছড়িয়ে দিচ্ছে পথ শিশুদের মাঝে। খুব ভালো লেগেছে। যাই হোক, চলো আমরা আবারও কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। হ্যাঁ। টিনার কাছ থেকে তো শেষ ব্যাপারটা জেনেই নিলাম মডার্ন কাওয়ালি সম্পর্কে। আমি শুনেছি যে আপনার একটা স্যাক্রিফাইস আছে এই কাওয়ালির জন্য, একটা ডেডিকেশন আছে। তো ওটা যদি একটু, মানে ডেডিকেশন তো অবশ্যই থাকে, অনেক কিছু ত্যাগ করে আপনাদের এটা সুন্দর করে উপস্থাপন করতে হয়, কিন্তু একটা বিশেষ জায়গায় আপনার একটা স্যাক্রিফাইস আছে, যদি সেটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। বেসিক্যালি স্যাক্রিফাইস না করলে তো কোনো কিছু অর্জন করা যায় না। হ্যাঁ।
আর এটা আসলে সবার জানাও দরকার, কারণ এই পর্যন্ত আসার জন্য আমাকে কিভাবে স্ট্রাগল করতে হয়েছে এটা জানলে আরও যারা গান করে বা যারা মিউজিক করে তাদেরও আরও তারা এনকারেজড হবে যে আসলে এভাবে করা সম্ভব। আর আমাদের দেশে কিন্তু কাওয়ালিটা অফ ট্র্যাক, বেসিক্যালি অফ ট্র্যাক। এবং আমি যখন গান শুরু করলাম সাউন্ডটেক থেকে যখন করলাম, অনেক মিউজিক ডিরেক্টর আমাকে বললেন যে তুমি আধুনিক গান কেন করো না। আমি বুঝছি দিস ইজ মাই প্যাশন, আমি কাওয়ালিটাকে আগে প্রতিষ্ঠিত করব, তারপর যদি তখন সুযোগ হয় আমি অন্য কোনো গান করব না তা না, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। আর গড্ডালিকা প্রবাহে গা ভাষাতে আমার ভালো লাগে না, আমি নিজে কিছু করতে চাই যেটা স্ট্যাবলিশড হবে, দেখবো ভাল লাগবে। আর যেটা বলছিলেন সেটা হচ্ছে আমি বেসিক্যালি পড়ালেখা চলমান থাকা অবস্থায় আমি চাকরি করেছি, মানে নাইটে মাস্টার্স করেছি। আচ্ছা। তারপর যখন চাকরি জীবন শুরু করলাম, চাকরি করলাম স্ট্যান্ডার্ড চার্টার্ডে যখন আমি জয়েন করলাম, তখন আমাদের মার্জার চলছিল, গ্রিনলেস থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড মাদার অর্গানাইজেশন ছিল। তো আমরা ক্রেডিট অপারেশনসে কাজ করতাম। তখন বাই 9 আমাকে অফিসে থাকতে হতো, কিন্তু আসার টাইমটা, এক্সিট টাইমটা কোনো টাইমিং ছিল না। মার্জার হয়ে যাওয়ার পরে তখন খুব প্রেশার ছিল কাদের। আর তখন আমার এই যে গানের যে প্রোগ্রামগুলি আসতো, অনেকেই বললো যে তোমাকে পাওয়া যায় না হাসান, প্রফেশনাল প্রোগ্রাম আমি করতাম, স্টেজ প্রোগ্রাম করতাম, বলে তুমি ব্যাংকে জয়েন করার পরে তোমাকে পাচ্ছি না। তখন আমার মনে মনে কষ্ট লাগতো। একটা পর্যায়ে দেখলাম যে কলাপস করেছে, মানে আমি নিজেকে আর ইয়ে করতে পারছি না, ব্যাংকের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি না। হঠাৎ আমি চিন্তা করলাম যে না, আই এম নো লঙ্গার ইন পজিশন টু কন্টিনিউ মাই জব, জাস্ট কুইট। তখন এখান থেকে চলে আসলাম, এবং আমার যারা কালিগ ছিলেন ওনারা খুব আমাকে প্রেস করতো যে হাসান আসলে তোমার গান করা উচিত। সবাই আমাকে আসলে খুব এনকারেজ করেছে, বলে আসলে তুমি ব্যাংকার না, তোমার জন্য গানটাই ভালো। এবং তখন আমি জাস্ট লিভ মাই জব, এবং তখন আমার বিয়ে হলো। আচ্ছা। এইটা আরেকটা একটা বিষয় খুব বেশি দরকার যে বলা, যে স্যাক্রিফাইসের সাথে সাথে আমার ওয়াইফের যে একটা অনেক বড় একটা অবদান। আমি আজকে এখানে হাসান শিহাবি, এর পিছনে তার অনেক বড় একটা অবদান। এবং বিয়ের পর আমার তখন কিন্তু চাকরি ছিল না, আমি বেকার ছিলাম, এবং ওই অবস্থায় সাপোর্ট দেওয়া, ওই অবস্থায় আমাকে সে সাইকোলজিক্যালি এত ব্যাকআপ দিয়েছে, বলে তোমার গলা এত সুন্দর, তুমি চেষ্টা করো, ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, ক্যারিয়ারের জন্য চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। আমাকে খুব হেল্প করেছে এবং এখনো করে। আচ্ছা, খুবই ভালো কথা হাসান ভাই, যে গানের জন্য এত স্যাক্রিফাইস। ছোট্ট করে আরো একটু গান শুনতে চাই, হয়তো মুখটা, কিন্তু শুনতে চাই। তাহলে যেহেতু রমজান মাস, আমার অ্যালবামের একটি রমজানের গান আছে। আচ্ছা। আর যেহেতু লাইলাতুল কদর কালকে রাত্রে চলে গেল, লাইলাতুল কদরের কথাও এই গানের মধ্যে আছে। আমি ছোট্ট করে থ্যাংক ইউ। রমজান রমজান শহরো রমজান, ফজিলত পূর্ণ মাহে রমজান, এলো মহা খুশির সওগাত নিয়ে, এলো মহা খুশির সওগাত নিয়ে, মুবারক হো মাহে রমজান, রমজান রমজান শহরো রমজান, ফজিলত পূর্ণ মাহে রমজান, জিকিরে ফিকিরে সদা খোদাকে ডাকো, জিকিরে ফিকিরে সদা খোদাকে ডাকো, বেরিয়া ইবাদতে মশগুল থাকো, বৃথা যায় না যেন কদরের রজনী, বৃথা যায় না যেন কদরের রজনী, সেদিন কাছে আসেন অন্তর্যামী, বৃথা যায় না যেন কদরের রজনী, সেদিন কাছে আসেন অন্তর্যামী, মুবারক মুবারক হোয়া, মুবারক মুবারক হোয়া মাহে রমজান, মুবারক হো মাহে রমজান, মুবারক হো মাহে রমজান, মুবারক হো মাহে রমজান। চমৎকার। আমার নিজের লেখা। চমৎকার। আপনার নিজের লেখা? আচ্ছা, শুরু করা আপনার?
শুরু আমার করা। আচ্ছা, বাহ, চমৎকার। তাহলে আমরা ঠিকই আবার আছে। ফিরবো। উনি গানই করুক। হ্যাঁ, সেটাই আপনি গানই করেন, আপনি একদমই ব্যাংকার নন। আমরা আবার ফিরবো আপনার কাছে, তবে আরো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, তবে আমাদের সাথেই থাকুন, কারণ অনেক চমৎকার গান শুনছি, তার সাথে কথাও। ছোট্ট একটি বিরতির পরে আমন্ত্রণ আবারও আপনাদেরকে। দেখছেন যমুনার পর্দায় সকালের বাংলাদেশ, এবং আমরা চমৎকার করে কাওয়ালি শুনছিলাম এবং কথা বলছিলাম আমাদের আজকে অতিথিদের সাথে। কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে আমাদের একটু সম্পৃক্ততা ঘটছে। আপনারা আমাদেরকে ছবি পাঠান সবসময়। আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকালবেলার এই মাসের ছবি পাঠাবেন, এবং সেটা রেজলিউশন যেন ভালো হয়। সেটা ডিএসএলআর কিংবা ডিজিটাল ক্যামেরা কিংবা স্মার্টফোনের হতে পারে। কিভাবে পাঠাবেন সেটা টিনা জানিয়ে দেবে। কিন্তু তার আগে আজকে যে ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা দেখাতে চাইছি। ছবিটি এসেছে সৌদি আরব থেকে, আলোকচিত্রী GM রাসেল পাঠিয়েছে। চলুন দেখি ছবিটি। বাহ, আমরা সৌদি আরব থেকে আরও একটা ছবি পেয়েছিলাম, GM রাসেল, আপনারই তোলা ছবি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সকালের বাংলাদেশে এখানে বসে থেকে এই পরিবারের একটা অংশ হয়ে আমাদের অনেক ভালো লাগছে, কারণ বাংলাদেশের বাইরেও যে সকালের বাংলাদেশ পৌঁছেছে, এটা কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের জন্যে। আর অফারের কথাও বলেছিল, যে আমি বলে দেব, আপনারা জেনে গেছেন যে আমাদের মাস সেরা ছবি বিজয়ী হলে পরে স্টুডিওতে আমাদের সাথে পরের মাসের 1 তারিখে থাকেন। আমাদের পক্ষ থেকে গিফট হ্যাম্পার থাকে, কিছু কিছু আরও অনেক গিফট থাকে। হোটেল সিগালের পক্ষ থেকে একটা চমৎকার অফার থাকে, দুজনের জন্য 3 দিন 2 রাতের একটা চমৎকার অফার থাকে। এসব কিছু তো গেল, এবার বলে দিই কীভাবে আমাদের ছবিটা পাঠাবেন। যেটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল পেজ সকালের বাংলাদেশের, www.facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আমাদের ছবি পাঠাবেন ইনবক্স করে। আর বাকিটা আজমির বলেই দিল, জুলাই মাসের ছবি হতে হবে, এই তো ব্যাস। আমাদেরকে অনেক অনেক ছবি পাঠাতে থাকেন, আর এই মাস শেষ হয়ে গেল, তো আমরা এই মাসেরও বোধহয় মাস সেরা ছবি পাঠাবো। যদিও আমাদের ঈদ উল ফিতর আছে এর মধ্যে, তো প্রসেসটা একটুখানি হতে পারে। এনিওয়েজ, আমরা আবার ফিরছি হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, গান তো শুনলাম, এরপরে আজমিরের কিছু একটা জিজ্ঞাস্য ছিল। আমার একটু জানার ইচ্ছা ছিল, আপনি আপনার ফার্স্ট অ্যালবামের কথা বলেছেন, জি। আপনাকে আমরা কোথায় কোথায় খুঁজে পাবো? অ্যালবামে, ইউটিউবের কথা বলছিলেন অফ এয়ারে, এটাও যদি একটু আমাদের দর্শকদের জন্য বলে দেন। হ্যাঁ, ইউটিউবে আসলে ওই একটি গান 2008-এ করা হয়েছিল। ফুয়াদ ভাই, আমাদের ফুয়াদ আল মুক্তাদির, উনি আমাকে ডেকে বললেন যে হাসান ভাই একটা গান করবো। তো 2-3 দিনের মধ্যে গানটা হয়ে গেল। গানটা ছিল কোরবানি নিয়ে। কোরবানি নিয়ে কখনো গান হয় নাই, তো আমি চিন্তা করলাম এই গানটা করলাম। এবং করার পরে ইউটিউবে কোরবানি গানটা আমেরিকাতে, লন্ডনে প্রবাসী যারা, তারা খুব পছন্দ করে। এবং এই অকেশনাল ইয়েগুলিতে ওইখানকার যেগুলি ক্যাবল আছে, ওইখানে নিউ ইয়র্কে বা বিভিন্ন জায়গায় তারা খুব পছন্দ করে। আমি এটা জানতাম না। আমি যখন বাইরে গেলাম তখন ওনারা আমাকে ধরলো মিডল ইস্টে, যে আপনার গানের রিংটোন আমরা ইউজ করি। আর অন্য আমার জানুরে দো জাহান যে অ্যালবামটা ছিল, ভিডিও অ্যালবাম, মিডল ইস্টে টোটালি আমার ওই গানের রিংটোন ওনারা ইউজ করে। আমি এয়ারপোর্টে যখন নামার পরে একজন আরেকজনকে ফোন করলে, আমাদেরই পরিচিত, এয়ারলাইন্সে চাকরি করে, বলে বস দেখেন তো গানটা কার। আমার এত খুশি লেগেছে যে আসলে এত বড় একটা বিষয়, যে এইখানে তখন সবাই বলে যে প্রবাসী বাঙালিরা সবাই আপনার গান পছন্দ করে, বাংলা কাভালিটা সবাই খুব পছন্দ করতাম। আচ্ছা, খুব ভালো কথা। এটা আমরা পরের কোনো একদিনের জন্য রাখি, কুরবানির গান কুরবানিতে শুনবো আমরা, আশাবাদী। এখন শুনতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসান ভাই, আপনার সকালটা আমাদের সাথে এসে শেয়ার করলেন, আমাদের ভীষণ ভালো লাগলো। আজমি, কি বলো? খুবই ভালো লেগেছে, এবং আপনি এসেছেন, গান শুনিয়েছেন, আর এমন একটা দিনে যেখানে ঈদ আসতেই যাচ্ছে, খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আমাদেরও একদম মানে টাটা করার সময় হয়ে গেল, একদম সময় নেই হাতে। আজকের মতো চলে যাচ্ছি, আবার একটা নতুন সকালে আপনাদের সাথে দেখা
হবে আমাদের সকালবেলার এই আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব করে আনন্দ করবেন, যেহেতু ঈদ সামনে আসছে এই কটা দিন। এবং ঢাকার বাইরে যারা রয়েছেন হাসি মুখে সবাইকে নিয়ে ঠিকঠাক মতো ঢাকায় চলে আসবেন। ভালো থাকবেন।